ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত ঘোষণা করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। আগামীকাল আপিল বিভাগের চেম্বার জজ আদালতে আবারও শুনানি শেষ না হওয়া পর্যন্ত আগের আদেশটি স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। তিনি বলেছেন, হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত, ফলে ডাকসু নির্বাচন আয়োজনে কোনো বাধা নেই। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার বিকেলে আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুবের চেম্বার জজ আদালত এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। যুক্তরাষ্ট্র দূতাবাস বা যুক্তরাষ্ট্র সরকার কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করে না বলে জানিয়েছেন মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসন। তিনি বলেন, আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে দেখা করি তাদের কর্মসূচি ও লক্ষ্য বুঝতে। আমরা কোনো নির্দিষ্ট রাজনীতিকে সমর্থন করি না, তাদের উদ্দেশ্য বোঝার জন্য আমরা সাক্ষাৎ করি। এদিকে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, আসন্ন নির্বাচন নিয়ে কোনো ধরনের ব্লেম বা অপবাদ নিতে রাজি নই। একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য শেষ পর্যন্ত সর্বশক্তি দিয়ে লড়াই করব। সোমবার নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এর আগে মার্কিন দূতাবাসে চার্জ দ্য অ্যাফেয়ার্সের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে তিনি বৈঠক করেন। নির্বাচন কমিশনের উপরে যাতে কোনো ব্লেম না আসে, নির্বাচন কমিশনের প্রস্তুতির অভাব রয়েছে, নির্বাচন কমিশন প্রস্তুত নয়, ওদের প্রস্তুতি সাফিসিয়েন্ট নয়, এই কথা বলে যাতে কোনো নির্বাচন নিয়ে কোনো ধরনের কথা না হয়, এই জন্য আমরা পূর্ণ প্রস্তুতি নিয়ে থাকব। যে কোনো সময় নির্বাচন সরকার যখন চাইবে আমরা যাতে ডেলিভার করতে পারি সেই প্রস্তুতি আমরা নেব। আমরা কোনো ধরনের কোনো ব্লেম নিতে রাজি না, আমি এই কথাটা ওনাকে জানিয়েছি এবং সেই লক্ষ্যে আমরা কিন্তু প্রস্তুতি নিয়েছি। দেশের স্বার্থ ওনাদের সবার বিবেচনায় উপরে, দেশের স্বার্থ ওনারা বিবেচনায় রাখবেন এবং আমাদের রাজনৈতিক দলগুলো দেশের স্বার্থে কাজ করেন, দেশের কথা চিন্তা করে কাজ করেন এবং শেষ পর্যন্ত গিয়ে দেখবেন যে একটা পজিশনে এসে যায়। এই কথা আমি গোড়া থেকে বলে আসছি। অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সহযোগিতা করবেন বলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আশ্বাস দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে এই আশ্বাস দেন তিনি। বৈঠকে প্রধান উপদেষ্টা বর্তমান পরিস্থিতিতে বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা করেন। তিনি আইনশৃঙ্খলা রক্ষায় ধারাবাহিক অবদানের জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানান। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সরকারি এক বিবৃতির বরাত দিয়ে এই তথ্য জানান। বিবৃতিতে বলা হয়, প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর ভূমিকা সুসংহত করার প্রয়োজনীয়তার উপর জোর দেন, যার মধ্যে একটি সুস্পষ্ট কমান্ড কাঠামো এবং নির্বাচন পর্যন্ত আগামী মাসগুলোতে সব বাহিনীর ঘনিষ্ঠ সমন্বয় অন্তর্ভুক্ত। প্রধান উপদেষ্টা বলেন, আমি জাতির কাছে একটি গম্ভীর অঙ্গীকার করেছি, এমন একটি নির্বাচন উপহার দিতে যা ভোটার উপস্থিতি, নতুন নারী ভোটারদের অংশগ্রহণ, নিরাপত্তা ও সুরক্ষার প্রতি বৈশ্বিক আস্থা এবং গণতন্ত্র ও আইনের শাসনের উৎসবমুখর পরিবেশের দিক থেকে অনন্য হয়ে উঠবে। জুলাই সনদের আইনি ভিত্তি ও আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে আয়োজনের দাবিতে দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সর্বোচ্চ দলীয় ফোরাম কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি সভায় এই অবস্থানের বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার বেলা 11টায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের বাসায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এই সভা হয়। এতে সভাপতিত্ব করেন আমির শফিকুর রহমান। নির্বাহী পরিষদের জরুরি এ বৈঠকে জামায়াতের সব নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সব সহকারী সেক্রেটারি জেনারেল সহ পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের পক্ষ থেকে মুজিবুল আলম গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবিতে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র দলের নেতাকর্মীরা। সোমবার দুপুর 12:30টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের প্রধান ফটক অবরোধ করে এ বিক্ষোভ করেন তারা। এ সময় বিভিন্ন স্লোগান দেন তারা। নেতারা বলেন, 2024-25 শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের রাকসুতে ভোটাধিকার নিশ্চিত করতে হবে। এটি তাদের গণতান্ত্রিক অধিকার, আর এই অধিকার থেকে কাউকে বঞ্চিত করার ক্ষমতা কারো নেই। একই সঙ্গে নারী শিক্ষার্থীদের হেনস্থা ও পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে শিক্ষাঙ্গনের পরিবেশ নষ্টের যে কোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে বলেও জানান তারা।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা এবং হল ত্যাগের নির্দেশনা প্রত্যাখ্যান করে এবার ৬ দফা দাবি উত্থাপন করেছেন শিক্ষার্থীরা। সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের আমতলায় সংবাদ সম্মেলন করে ৬ দফা দাবি তুলে ধরা হয়। আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে পশুপালন অনুষদের ৩য় বর্ষের শিক্ষার্থী আহসানুল হক হিমেল সংবাদ সম্মেলনে এসব দাবি জানান। তিনি বলেন, এই ৬ দফা দাবি দ্রুত মেনে না নিলে পুরো বাকৃবির লকডাউন এবং ব্ল্যাকআউট করে দেওয়া হবে। তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন উল্লেখ করে দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি দেন। এর আগে সকালে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা লাঠিসোঁটা হাতে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের কেআর মার্কেটের আশপাশে জড়ো হন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সকলকে নিয়ে শিক্ষার্থীদের দাবি যে ৬ দফা, আমি এখন সেটি উত্থাপন করছি। দাবি ১, অবৈধভাবে হল ভ্যাকেন্টের নির্দেশনা দুপুর ২টার মধ্যে প্রত্যাহার করে আদেশ তুলে নিতে হবে। হলগুলোতে চলমান সব ধরনের সুবিধা নিরবিচ্ছিন্ন রাখতে হবে। এই প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর শিক্ষকদের মদত। ইন্দোনেশিয়ার বড় শহরগুলোতে শত শত শিক্ষার্থী জড়ো হয়েছেন। দেশটিতে এরই মধ্যে ভয়াবহ দাঙ্গা ও সহিংসতায় ৮ জনের মৃত্যু হয়েছে। ২ দশকেরও মধ্যে এটি দেশটির সবচেয়ে ভয়াবহ সহিংসতা। এরপরও দমনপীড়নের ভয় উপেক্ষা করে শিক্ষার্থীরা প্রতিবাদে নেমেছে। আইন প্রণেতাদের জন্য বর্ধিত সুযোগ সুবিধা সহ সরকারের ব্যয় অগ্রাধিকারের বিরুদ্ধে ১ সপ্তাহ আগে এই বিক্ষোভ শুরু হয়েছিল। একটি পুলিশ ভ্যানের ধাক্কায় একজন মোটরসাইকেল চালক নিহত হওয়ার পর এই আন্দোলন দাঙ্গায় রূপ নেয়। একের পর এক রাজনৈতিক দলের সদস্য, এমনকি অর্থমন্ত্রীর বাড়িতেও লুটপাট চালানো হয়েছে। সরকারি ভবনগুলোতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। প্রায় ১ বছর আগে প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তোর সরকার ক্ষমতায় আসার পর এটি তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। রোববার প্রবোও আইন প্রণেতাদের সুযোগ সুবিধা কমানোর ঘোষণা দিয়েছেন, যা প্রতিবাদকারীদের জন্য একটি বড় ছাড়। তবে তিনি সতর্ক করে বলেছেন যে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে। সামরিক বাহিনীর নেতৃত্বে ভারী নিরাপত্তা উপস্থিতির কারণে জাকার্তায় কিছু সংগঠক তাদের সমাবেশ স্থগিত করতে বাধ্য হন। আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ৬২২ জনে দাঁড়িয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুফতি আব্দুল মতিন বলেন, কুনার প্রদেশে কমপক্ষে ৬১০ জন এবং নানগারহার প্রদেশে ১২ জন নিহত হয়েছেন। এক বিবৃতিতে বলা হয়েছে, কুনার প্রদেশে ৬১০ জন নিহত এবং আরও ১৩০০ জন আহত হয়েছে। সেখানে বহু বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। এছাড়া নানগারহার প্রদেশে ১২ জন নিহত এবং আরও ২৫৫ জন আহত হয়েছেন। সেখানে কয়েক ডজন বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। অবিলম্বে ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছানোর, সময় মতো সহায়তা প্রদানের এবং দৃঢ় ও ব্যাপক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রদেশের স্থানীয় কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা জারি করা হয়েছে। এদিকে কুনার প্রদেশের রাজধানী আসাদাবাদের প্রাদেশিক হাসপাতালের প্রধান চিকিৎসক ডাক্তার মুলাদাত জানিয়েছেন, প্রতি ৫ মিনিট পর পর নতুন রোগী আসছে। ২০২৪-এর জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলনে আওয়ামী সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এলেও গেল ১ বছরে শান্ত হয়নি দেশের শিক্ষাঙ্গন। বরং হতাশা, নিশ্চয়তা আর ক্ষোভে শিক্ষার্থীরা লাগাতার আন্দোলন, সংঘর্ষ আর অবরোধে ক্যাম্পাসগুলোকে পরিণত করেছে অস্থিরতার কেন্দ্রবিন্দুতে। শিক্ষাঙ্গনগুলোতে কেন এমন অস্থিরতা? বিস্তারিত তুষার ইসলামের রিপোর্টে। ২০২৪ সালের জুলাই মাস, সরকারি চাকুরিতে কোটা সংস্কারের দাবিতে টানা ৩৬ দিনের আন্দোলনে পতন ঘটে আওয়ামী সরকারের। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এলেও গেল ১ বছরে শান্ত হয়নি দেশের শিক্ষাঙ্গনগুলো। বরং শিক্ষার্থীদের ক্রমবর্ধমান হতাশা আর অনিশ্চয়তায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিণত হয়েছে সংঘর্ষ, অবরোধ আর আন্দোলনের কেন্দ্রস্থলে। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ১ বছরে অধ্যক্ষ, প্রধান শিক্ষক সহ প্রায় ৩৫০০ শিক্ষক শিক্ষার্থীদের হাতে লাঞ্ছিত হয়েছেন। মব করে সরিয়ে দেওয়া হয়েছে অন্তত ২৫০০ শিক্ষককে। এ সময় সরকারি বেসরকারি প্রতিষ্ঠান জুড়ে সংঘর্ষ হয়েছে ২৬ বার, বড় আন্দোলন ৯টি আর খুনের ঘটনা অন্তত ৩টি। শুধু ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়েছে অন্তত ১৫ বার। সবচেয়ে আলোচিত ঘটনা ঘটে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষাকে ঘিরে। শিক্ষার্থীরা সচিবালয়ে প্রবেশ করে ৬টি বিষয় স্থগিত করাতে বাধ্য করে এবং আদায় করে নেয়
অটো পাস। এ ঘটনার রেশ এখনো কাটেনি। 2025 সালেও শিক্ষার্থীরা অটো পাস দাবি করছে, যদিও বর্তমান সরকার তা মেনে নেয়নি। পরিস্থিতি আরও উত্তপ্ত হয় বিশ্ববিদ্যালয়গুলোতে। কুয়েটে শিক্ষার্থী বহিষ্কার ইস্যুতে আন্দোলনে উপাচার্য প্রভিসি অপসারিত হন। বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের চাপের মুখে উপাচার্য প্রভিসি ও ট্রেজারার পদত্যাগ করেন। আর সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্থানীয়দের সঙ্গে ভয়াবহ সংঘর্ষে জড়ান। এ সময় আহত হন প্রায় 180 জন। সেখানে 144 ধারা জারি করা হয়। রোববার রাতে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে জড়ায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর আগে কম্বাইন্ড বা সমন্বিত ডিগ্রির দাবি পূরণ না হওয়ায় বাকৃবি উপাচার্য সহ 2 শতাধিক শিক্ষককে অবরুদ্ধ করে রাখা হয়। সেই সঙ্গে রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, বুয়েট ও ঢাকা সহ অন্তত 6টি বিশ্ববিদ্যালয় অস্থির হয়ে উঠেছে। প্রতিষ্ঠান ভিত্তিক দাবির পাশাপাশি শিক্ষক কর্মচারীরাও নেমেছেন রাস্তায়। এমপিও ভুক্তি, বেতন ভাতা সমন্বয়, জাতীয়করণ আর বদলি নীতিমালা বাস্তবায়নের দাবিতে টানা কর্মসূচি চলছে। কেবল এমপিওভুক্ত শিক্ষকরাই 1 বছরে একাধিকবার অবস্থান কর্মসূচি করেছেন। প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ইতোমধ্যে আলটিমেটাম দিয়েছে, দাবি না মানলে তারা আমরণ অনশনে যাবেন। শিক্ষাবিদদের মতে অস্থিরতার মূল কারণ হল রাজনৈতিক পরিবর্তনের পরেও শিক্ষার্থীদের জন্য কোনো সুস্পষ্ট রোডম্যাপ না থাকা। শিক্ষার্থীরা ভেবেছিল পরিবর্তনের সূচনা হবে শিক্ষা খাত থেকে, কিন্তু দিক নির্দেশনার অভাবে তারা হতাশ হয়ে পড়ছে। এখন প্রশ্ন হলো, দেশের শিক্ষাঙ্গন কি স্থিতিশীলতার পথে ফিরবে, নাকি এই অস্থিরতা আরও দীর্ঘায়িত হবে? তুষার ইসলাম, জাগো নিউজ। স্থানীয় গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষের পর সোমবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে। ক্যাম্পাস জুড়ে শুনশান নীরবতা বিরাজ করছে। তবে প্রশাসনিক ভবনে বিশ্ববিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা থেকে শুরু করে দাপ্তরিক কাজ চলছে। এদিকে পুরুষশূন্য অবস্থায় আছে গোটা জোবরা গ্রাম। ক্যাম্পাস জুড়ে টহলে রয়েছে যৌথ বাহিনীর সদস্যরা। রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় এখনও ক্যাম্পাস জুড়ে থমথমে পরিবেশ বিরাজ করছে। 2 নং গেট এলাকায় বেশিরভাগ দোকানপাট বন্ধ রয়েছে। বিশ্ববিদ্যালয়ে ও আশপাশের এলাকায় সোমবার রাত 12টা পর্যন্ত জারি রয়েছে 144 ধারা। সোমবার সকালে সরেজমিনে দেখা যায় জোবরা গ্রামের মানুষজন বাইরে বের হচ্ছেন না। পুরুষশূন্য অবস্থায় আছে গোটা জোবরা গ্রাম। ক্যাম্পাস জুড়ে টহলে রয়েছে যৌথ বাহিনীর সদস্যরা। উৎকণ্ঠায় ক্যাম্পাস ছাড়তে দেখা গেছে কিছু শিক্ষার্থীকে। সীমিত আকারে খোলা রয়েছে নিত্য প্রয়োজনীয় দোকানপাট। এলাকাবাসী ও শিক্ষার্থীরা বলছেন, এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে পরিবেশ নিয়ন্ত্রণে আনতে হবে। শিক্ষার্থী ও স্থানীয়দের দূরত্ব কমিয়ে নিরাপদ করতে হবে ক্যাম্পাস। আবাসন সংকটের কারণে এলাকার বিভিন্ন আবাসিক ভবনে ভাড়া থাকতে হয় শিক্ষার্থীদের। তাই আবাসন নিশ্চিতের দাবি করেছেন তারা। প্রশাসন এখনো আইনের আওতায় আনতে পারেনি। এই চট্টগ্রাম হাটহাজারীর পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি যে হানিফ কংগ্রেসকে এখানে এসে এই হামলা চালিয়েছে। এর দায়ভার হাটহাজারী থানা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে, কারণ তারা অতীতের সংঘর্ষের ঘটনায় রোববার রাতে 21 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়। এছাড়া ক্যাম্পাসে টহল দিচ্ছে সেনাবাহিনী, বিজিবি ও র্যাবের সমন্বয়ে যৌথ বাহিনী। আজ রাত 12টা পর্যন্ত উপজেলা প্রশাসন ঘোষিত 144 ধারা জারি থাকবে। বিশ্ববিদ্যালয়ের আশপাশে কোনো ধরনের সভা সমাবেশ কিংবা বিক্ষোভ করা যাবে না। এর
এর আগে শনিবার রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটে ভাড়া বাসায় প্রবেশের সময় দারোয়ানের সঙ্গে বাকবিতণ্ডায় এক পর্যায়ে মারধরের শিকার হন নারী শিক্ষার্থী। খবর পেয়ে অন্য শিক্ষার্থীরা ছুটে গেলে গ্রামবাসীর সঙ্গে মধ্যরাতে দফায় দফায় সংঘর্ষ হয়। এর জেরে রোববার সারাদিন দফায় দফায় স্থানীয় ও চবি শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। চলে ধাওয়া পাল্টা ধাওয়া। এতে আহত হন প্রভিসি, প্রক্টর, গণমাধ্যম কর্মী সহ অন্তত ২ শতাধিক শিক্ষার্থী। ঘটনা তদন্তে রোববার রাতে ২১ সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী জোবরা গ্রাম। এ গ্রামের লোকজন বিশ্ববিদ্যালয় এলাকায় সিএনজি অটোরিকশা ও ব্যাটারি চালিত রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। তাদের কারো কারো দোকানপাটও আছে বিশ্ববিদ্যালয় আঙ্গিনায়। বড় একটি অংশ চাকরিও করেন বিশ্ববিদ্যালয়ে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবিতে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার দুপুর 12:30টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের প্রধান ফটক অবরোধ করে এই বিক্ষোভ করেন তারা। এ সময় বিভিন্ন স্লোগান দেন তারা। নেতারা বলেন, 2024-25 শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের রাকসুতে ভোটাধিকার নিশ্চিত করতে হবে। এটি তাদের গণতান্ত্রিক অধিকার, আর এই অধিকার থেকে কাউকে বঞ্চিত করার ক্ষমতা কারণেই। একই সঙ্গে নারী শিক্ষার্থীদের হেনস্থা ও পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে শিক্ষাঙ্গনের পরিবেশ নষ্টের যে কোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে বলেও জানান তারা। বাগেরহাটের দশানী রামপাল মোংলা আঞ্চলিক মহাসড়কে দীর্ঘদিন বন্ধ নির্মাণ কাজ। এতেই দুর্ভোগে পড়েছেন পথচারী ও যানবাহন ব্যবহারকারীরা। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সড়ক সংস্কারের দাবিতে দফায় দফায় মানববন্ধন, দপ্তরে দপ্তরে আবেদন করেও কোনো প্রতিকার না পেয়ে ক্ষুব্ধ এলাকাবাসী। এদিকে প্রশাসন বলছে, ঠিকাদারের সঙ্গে চুক্তি বাতিল করে দরপত্র আহ্বানের মাধ্যমে শীঘ্রই সড়ক সংস্কার এবং প্রশস্তকরণের কাজ করা হবে। আর সুস্থ মানুষ এই রাস্তায় অসুস্থ হয়ে যাবে। বাগেরহাট জেলার মধ্যে এর চেয়ে খারাপ রাস্তা কোথাও আছে বলে আমাদের চোখে পড়েনি। মানে এইটারে রোগী বানানো সড়ক বলা যায়। দিন যত যাচ্ছে রাস্তা আরো খারাপ হচ্ছে। কখনো ট্রাক উল্টে পড়ে, কখনো আবার ইজি বাইকের চাকা ভেঙে যায়। মাঝে মাঝে ইচ্ছে হয় বাড়িঘর বিক্রি করে অন্য কোথাও চলে যেতে। ক্ষোভ নিয়ে কথাগুলো বলছিলেন বাগেরহাটের সদর উপজেলার মির্জাপুর গ্রামের বাসিন্দা ফয়সাল শেখ। অন্তত 5-7 বছর ধরে মানুষের দুর্ভোগের কোনো শেষ নেই। বৃষ্টি হলে এই যে একটু বৃষ্টি চাপে দেখেন সব জায়গায় কাদা পানি জমে গেছে। আবার ধুলার সময় চারিদিকে ধুলা হয়ে যায়। আর ভাঙা এত ঝাঁকি, আর সুস্থ মানুষ এই রাস্তায় অসুস্থ হয়ে যাবে। বাগেরহাট জেলার মধ্যে এর চেয়ে খারাপ রাস্তা কোথাও আছে বলে আমাদের চোখে পড়েনি। মানে এইটারে রোগী বানানো সড়ক বলা যায়। বাগেরহাট জেলার দাসানী রামপাল মোংলা আঞ্চলিক মহাসড়ক ব্যবহারকারীদের দুর্ভোগ অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। দীর্ঘদিন ধরে নির্মাণ কাজ বন্ধ থাকায় সড়কটিতে ছোট বড় খানাখন্দ, ব্রিজ ও কালভার্ট নির্মাণের জন্য খোঁড়াখুড়ি, বৃষ্টির দিনে কাদা ও রাস্তার দেবে ভারী যানবাহন আটকে যাওয়ায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এই যে রাস্তা আমাদের এই জায়গায় যে অনেকদিন ধরে নির্মিত অবস্থায় পড়ে রয়েছে, কাজ চলে, মাঝে মাঝে হয় আবার বন্ধ থাকে। এই যে অর্ধনির্মিত কালভার্ট, এর জন্য প্রায় এই জায়গায় অ্যাক্সিডেন্ট হয়। এই জায়গায় অটো গাড়ি এসে পড়ে, মোটরসাইকেল পড়ে। কিছুদিন আগেও একটা মোটরসাইকেল পড়ছিল এই জায়গায়। আর এই যে রাস্তার যে অবস্থা, আপনার বৃষ্টি হইলে কাদা বর্ষায় মানুষজন চলাফেরা করতে পারে না, মোটরসাইকেল পড়ে, গাড়িগুলো পড়ে, রাস্তায় দেখে মনে হয় নদীর ভিতরে আছে, এরকম একটা অবস্থা। সড়ক সংস্কারের দাবিতে দফায় দফায় মানববন্ধন, দপ্তরে দপ্তরে আবেদন করেও কোনো প্রতিকার না পেয়ে ক্ষুব্ধ এলাকাবাসী। দীর্ঘদিন ধরে মানুষ যে জনভোগান্তি, আজকে যে ভোগান্তি, আজকে এই মির্জাপুর প্রাইমারি স্কুলের পাশে একটা ট্রাক 10 চাকার, এই যে অবস্থা, এখন এরকম চলতে থাকলে মানুষের দুর্ভোগের শেষ থাকবে। আমি প্রশাসন তথা সরকার দৃষ্টি আকর্ষণ করছি, এই রাস্তা অনতিবিলম্বে চলমান কাজ কেন বন্ধ হলো, কি জন্য বন্ধ, কাজটা বন্ধ রয়েছে। সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠান মাহবুব ব্রাদার্স এর সঙ্গে যোগাযোগ করে অচিরেই এই রাস্তার যেন কাজ দ্রুত নিষ্পত্তি হয়। এ বিষয়ে বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী দায় চাপান ঠিকাদারি প্রতিষ্ঠান মাহবুব ব্রাদার্সের উপর। জানান, ঠিকাদারের সঙ্গে চুক্তি বাতিল করে দরপত্র আহ্বানের মাধ্যমে শিগগিরই সড়ক সংস্কার ও প্রশস্তকরণের কাজ করা হবে। দ্রুত এলাকাবাসীর ভোগান্তি কমবে বলে আশা ব্যক্ত করেন এই কর্মকর্তা। মাদারীপুর চর মুগরিয়ার ইকো পার্কের কাজের মেয়াদ শেষ হলেও এখনও শেষ হয়নি নির্মাণ কাজ। প্রায় 10 মাস ধরে ইকো পার্ক নির্মাণের কাজটি বন্ধ আছে। এতে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত সহ অনেক কিছু চুরিও হয়ে যাচ্ছে। ইকো পার্ক নির্মাণের জন্য ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ক্ষতিপূরণ না পাওয়ায় তাদের চাপের মুখে কাজ বন্ধ আছে।
এদিকে দ্রুত এই ব্যাপারটি সমাধান হলেই আবার কাজ শুরু করা সম্ভব হবে বলে জানিয়েছেন মাদারীপুর বন কর্মকর্তা। মাদারীপুর থেকে আয়েশা সিদ্দিকা আকাশের পাঠানো তথ্যচিত্র দিয়ে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। ভেতরে ঢুকতেই চোখে পড়ে ঘাট বাঁধানো বিশাল বড় পুকুর, 4টি পিকনিক স্পট, অর্কিড হাউস, চিলড্রেন কর্নার সহ নানা স্থাপনা। যে কেউ গেলে ইকো পার্কটির সৌন্দর্যে মুগ্ধ হবেন, কিন্তু এটি পড়ে আছে এখন অবহেলায়। মেয়াদ শেষ হলেও এখনও নির্মাণ কাজ শেষ হয়নি মাদারীপুর চর মুগরিয়ার ইকো পার্কের। ইকো পার্ক নির্মাণের জন্য ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ক্ষতিপূরণ না পাওয়ায় তাদের চাপের মুখে প্রায় 10 মাস ধরে বন্ধ আছে নির্মাণ কাজ। এতে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত সহ অনেক কিছু চুরিও হয়ে যাচ্ছে। নয়াচর এলাকার 24টি পরিবার ইকো পার্ক নির্মাণের জন্য ক্ষতিগ্রস্ত হলেও ক্ষতিপূরণের টাকা পেয়েছে মাত্র একটি পরিবার। তারা বলছেন আগে তাদের ক্ষতিপূরণ দিতে হবে। স্থানীয়রা বলেন ইকো পার্কটি অনেক সুন্দর হয়েছে, কিন্তু কাজ শেষ হয়নি। এটি হলে একটি পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত হবে, ফলে ব্যবসা বাণিজ্যের প্রসারও ঘটবে। সংস্কার এই জিনিসটা সৌন্দর্য হারিয়ে ফেলতে আছে, যত তাড়াতাড়ি শীঘ্রই এটা আরও সাজানো গোছানো হয় তাহলে আমরা পরিবার নিয়ে আর ঘুরতে আসতে পারি। পরিবার নিয়ে এখানে ঘুরতে আসছি, জায়গাটা খুব ভালো, দেখতে অনেক সুন্দর, কিন্তু অসম্পূর্ণ রয়েছে। এটা পরিপূর্ণ হলে আসলে অনেক ভালো হয়। এদিকে দ্রুত এই ব্যাপারটি সমাধান হলেই আবার কাজ শুরু করা সম্ভব হবে বলে জানিয়েছেন মাদারীপুর বন কর্মকর্তা। এ ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিটি করা হয়েছে বলেও জানান তিনি। এখানে কিছু লোক 24টা পরিবারের জায়গা আছে, জায়গার ক্ষতিপূরণ বাবদ যে টাকাটা আমরা ডিসির অ্যাকাউন্টে দিয়েছিলাম, সেই টাকাটা ক্ষতিপূরণ তারা না পাওয়ার কারণে ওই ক্ষতিপূরণবাসী আমাদের ওইখানে কাজ করার বিভিন্ন সময় বাধা সৃষ্টি করে। তাদের অনেক বোঝার সময় আমরা কাজ প্রায় 80% শেষ করেছি। লাস্ট পর্যায়ে এসে তারা আর কোনো টাকা কাজ করতে দেয় না, বিধায় প্রজেক্টের কাজ এখন বন্ধ আছে। আর এই প্রজেক্টের বিষয়ে একটা তদন্ত কমিটি হয়েছে, পরবর্তীতে কমিটি এসে এখানে তদন্ত করে একটা সিদ্ধান্ত দিবে যে প্রজেক্টের কাজ কিভাবে চলবে। দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় ইকো পার্কের ইট, বালু, রড সহ নানা জিনিসপত্র চুরি হয়ে গেছে। এছাড়াও অনেক নির্মাণাধীন স্থাপনা নষ্ট হয়ে যাচ্ছে। দ্রুত কাজ শেষ করার দাবি মাদারীপুরের সচেতন মহলের। মামদুহা রাইসা, জাগো নিউজ। কিশোরগঞ্জের ভৈরবে একসঙ্গে 2 ছেলে সন্তান ও একটি কন্যা সন্তান জন্ম দিয়েছেন জোনাকি বেগম নামের এক নারী। বিরলে ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রোববার সন্ধ্যা 6:30টার দিকে ভৈরব শহরের ডাক্তার ইসরাত জাহান স্পেশালিস্ট হাসপাতালে সফল অস্ত্রোপচারের মাধ্যমে 3 নবজাতকের জন্ম হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে মা ও 3 সন্তানই সুস্থ আছেন। এই 3টি শিশু জোনাকি বেগম ও সৌদি আরব প্রবাসী সোহাগ মিয়া দম্পতির প্রথম সন্তান। এ ঘটনায় আনন্দে ভাসছে তাদের পরিবার। সরকারি প্রাথমিক বিদ্যালয় তো যা আমাদের অত্যন্ত খুশির সংবাদ যে ও আমার বাস্তি হয়। আল্লাহর অশেষ মেহেরবান, আল্লাহ তাআলা ওকে একটি কন্যা সন্তান এবং 2টি পুত্র সন্তান দান করেছে। আমার বাস্তি বিয়ে হয়েছে প্রায় 1.5 বছরের মতো। 1.5 বছর পরে আমার বাস্তি জামাই চলে গেছে, প্রায় 8 মাসের মতো হয়েছে, যদি প্রবাসী। ছেলে একটা, 2টা ছেলে, একটা মেয়ে হয়েছে। ওনার সৌদিটাতে আমরা খুব আনন্দ। যদি কারো একসাথে 3 বাচ্চা হয় তো আমরা এটাকে ট্রিপলেট বলি। যেরকম 2 বাচ্চা হইলে আমরা টুইন বলি, তো 3 বাচ্চা হইলে এটাকে আমরা ট্রিপলেট বলি। তো এটা ট্রিপলেট প্রেগনেন্সি ছিল। তো আপনারা অনেকেই জানেন যে ট্রিপলেট প্রেগনেন্সি মানে বাচ্চা যত বেশি থাকে গর্ভগুলো তত বেশি। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আইসিইউ থেকে কেবিনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এই তথ্য জানান। এর আগে 31 আগস্ট গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সুস্থ হওয়ার পর হামলার ঘটনায় মামলা করবেন বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেন, কতিপয় সেনা সদস্য মব করে নূর সহ অন্য নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে। এই ঘটনায় জড়িত সেনা সদস্যদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে সামরিক আইনে ব্যবস্থা নিতে হবে।
এর আগে শুক্রবার রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। দুপক্ষকে ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান সহ অনেকেই আহত হন। গুরুতর আহত হওয়ায় নূরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে রাত 11টার দিকে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আবারও সরকারের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। কেউ যদি নির্বাচন নিয়ে বিকল্প কোনো কিছু ভাবে, সেটা জাতির জন্য খুবই বিপজ্জনক হবে। রোববার রাতে প্রধান উপদেষ্টার বরাত দিয়ে তার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। এদিন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিকেল থেকে রাত পর্যন্ত ধারাবাহিকভাবে জামায়াত, এনসিপি ও বিএনপির সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। শফিকুল আলম বলেন, সব রাজনৈতিক দলকে প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে আবারও তার প্রতিশ্রুতি জানিয়েছেন। তিনি বলেছেন, নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। কেউ যদি নির্বাচন নিয়ে কোনো বিকল্প ভাবে, সেটা এই জাতির জন্য খুবই বিপজ্জনক হবে। প্রধান উপদেষ্টা জানিয়েছেন, স্পষ্টভাবে জানিয়েছেন, তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের যে সময় ঘোষণা করেছেন, নির্বাচন সেই সময়ের মধ্যে হবে। অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। সকল রাজনৈতিক দলকে প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে আবারও তার প্রতিশ্রুতি জানিয়েছেন। তিনি বলেছেন, নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই। কেউ যদি নির্বাচনের কোনো বিকল্প নিয়ে ভাবে, সেটা হবে এই জাতির জন্য গভীর বিপজ্জনক। সরকারি কর্মসূচিতে যোগ দিতে নামিবিয়া যাওয়ার পথে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমানকে। রোববার বিকেল 5টার ফ্লাইটে তার যাত্রার কথা থাকলেও শেষ মুহূর্তে ইমিগ্রেশন পুলিশ তাকে বাধা দেয়। কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নামিবিয়ার অনুষ্ঠানে যোগ দিতে ডক্টর হাবিবুর রহমান সহ বাংলাদেশ ব্যাংকের মোট 11 জন কর্মকর্তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। বাকি 10 জন যাত্রা করতে পারলেও কেবল তাকেই থামিয়ে দেওয়া হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ করার পর বিমানে ওঠার অপেক্ষায় ছিলেন ডক্টর হাবিবুর রহমান। হঠাৎ তাকে ডেকে জানানো হয়, সরকারের পক্ষ থেকে নির্দেশ এসেছে, তিনি বিদেশ ভ্রমণ করতে পারবেন না। এজন্য কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করে। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ে দুর্নীতির অনুসন্ধানে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, ডেপুটি গভর্নর এবং সরকারি বেসরকারি 26টি ব্যাংকের এমডি ও পরিচালকদের নাম দুদককে পাঠিয়েছে। ওই তালিকা ইমিগ্রেশন পুলিশের কাছেও পৌঁছেছে বলে জানা গেছে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। মৌসুমের একেবারে শুরুতেই হাই ভোল্টেজ ম্যাচের স্বাদ নিল ফুটবল প্রেমীরা। এই মুহূর্তে ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা দুই দল মুখোমুখি হলো আজ। অ্যান্ডফিল্ডে আর্সেনালকে 1-0 গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে লিভারপুল। হাই ভোল্টেজ ম্যাচ যেমন হওয়ার প্রয়োজন, তেমনি হলো লিভারপুল ও আর্সেনালের লড়াই। প্রায় 62,000 দর্শক ধারণ ক্ষমতার গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ। শ্বাসরুদ্ধকর লড়াইয়ের 83তম মিনিটে বাজিমাত করেন লিভারপুলের হাঙ্গেরিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার ডমিনিক সবজালাই। তার একমাত্র গোলে নির্ধারণ হয় জয় পরাজয়। পূর্ণ 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়েন লিভারপুল। আর্সেনাল কোচ মিকেল আর্তেতা আজ প্রথমবার গানারদের জার্সি গায়ে এবেরেচি এজেকে মাঠে নামান, কিন্তু ক্রিস্টাল প্যালেস থেকে আসা এই ইংলিশ তারকা প্রথম ম্যাচে কোনো প্রভাবই বিস্তার করতে পারেননি। কোনো পার্থক্য সৃষ্টি করা তো দূরে থাক। বল দখল ও পাসের হিসেবে প্রতিপক্ষের চেয়ে প্রায় অর্ধেক ব্যবধানে এগিয়ে থাকার পরও গোল করতে না পারা যে কোনো দলের জন্যই বেদনাদায়ক। ইন্টার মিয়ামির ক্ষেত্রে ব্যাপারটা আরও ভয়াবহ। বল দখল ও পাসে বিপুল পরিমাণে এগিয়ে থাকলেও সিয়াটল সাউন্ডার্সের বিপক্ষে অন টার্গেটে একটিও শট নিতে পারেনি তারা। মিয়ামির এই বিফলতায় মনে হতেই পারে ঘন ঘন চোটে পড়া লিওনেল মেসি বোধহয় এই ম্যাচে খেলেননি। গত ম্যাচ দিয়ে মাঠে ফেরা আর্জেন্টাইন তারকা খেলেছেন পুরো 90 মিনিট। তাও লক্ষ্য বরাবর শট নিতে না পারার ব্যর্থতা মাসচেরানোর দলেরই, সেটাও আবার লিগস কাপের ফাইনালে। ইন্টার মিয়ামিকে অন টার্গেটে শট নিতে না পারার লজ্জায় ডুবিয়ে সিয়াটল লিগস কাপের ফাইনালটি জিতেছে 3-0 গোলে।
প্রথমার্ধে 1-0 ব্যবধানে এগিয়ে যাওয়া দলটি পরের 2 গোল করে ম্যাচের শেষ 7 মিনিটের মধ্যে। দ্বিতীয়ার্ধের শুরুতে ম্যাচে সমতা টানার সবচেয়ে বড় সুযোগ পেয়েছিল মিয়ামি। ডি বক্সের ভেতর মেসির সামনে বাধা ছিলেন কেবল গোলরক্ষক। সুয়ারেজের বাড়িয়ে দেয়া বল পোস্টের উপর দিয়ে উড়িয়ে মারেন আর্জেন্টাইন তারকা।